গল্পকথন বেয়াদর চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প দ্বিতীয় মানব। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। খলিলুল্লাহ উত্তর দেবে না। আমি অবশ্যই খলিলুল্লাহকে প্রশ্ন করব, তবে আটঘাট বেঁধে প্রশ্ন করব, যখন উত্তর দেয়া ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। আটঘাট কিভাবে বাঁধবে? জানি না কিভাবে বাঁধব, চিন্তা করছি। টুনটুনি হঠাৎ হেসে ফেলল। মাহতাব সাহেব ভ্রুকুচকে বললেন, হাসছিস কেন? তুমি খুবই ঘাবড়ে গেছো বাবা। তোমার চোখ মুখ শুকিয়ে ছোট হয়ে গেছে। তোমাকে ঘাবড়ে যেতে দেখে আমার হাসি পাচ্ছে। মাহতাবউদ্দিন অষ্টম সিগারেটটা ধরিয়ে চিহ্নিত মুখে টানতে লাগলেন। সেদিন বিকেলেই তিনি নীলগঞ্জ হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান সাহেবের কাছে চিঠি দিয়ে লোক পাঠালেন। তিনি লিখলেন, জনাব হাবিবুর রহমান, শ্রদ্ধাভাজন এসু, আপনার চিঠি পেয়েছি। যার মারফত চিঠি পাঠিয়েছেন সে আমার বাড়িতেই আছে। তার কিছু ক্ষমতার কথা আপনি বলেছেন। কি ধরনের ক্ষমতা তা ব্যাখ্যা করেননি। দয়া করে বিশেষ ক্ষমতা সম্পর্কে লিখে জানাবেন, তাহলে আমার অনুসন্ধান করতে সুবিধা হবে। লোকটির পূর্ণ ইতিহাসও জানতে চেষ্টা করবেন। ইতিহাস বলতে আমি তার দৈনন্দিন জীবনযাত্রা, আচার ব্যবহারের কথা বলছি। আমি তাকে তার বিশেষ ক্ষমতা সম্পর্কে জিজ্ঞেস করেছি। সে বলেছে সে কলের জিনিস ফইর করতে পারে। ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়নি। আপনি এ বিষয়ে যা জানেন তা আমাকে জানাবেন। খলিলুল্লাহর দেশের বাড়ি কোথায়, তার আত্মীয় স্বজন কে আছে তাও জানাবেন। আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে আমার সাক্ষাৎ করার ইচ্ছা আছে। সময় সুযোগ মতো ইনশাল্লাহ সাক্ষাৎ হবে। আপনি ভালো থাকবেন। বিনীত, মাহতাবউদ্দিন চৌধুরী। মাহতাবউদ্দিন চিঠি লিখলেন। টুনটুনি লিখল ডায়েরি। তার একটা ডায়েরি আছে। নীলমলাটের ডায়েরিটার নাম দুঃখ ডায়েরি। তার জীবনে দুঃখ বা কষ্টের কিছু ঘটলে সেই ডায়েরিতে তা লিখে রাখে। লাল মলাটের ডায়েরির নাম আনন্দ ডায়েরি। আনন্দময় ঘটনাগুলি এই ডায়েরিতে লিখে। ৩ নম্বর ডায়েরিতে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি থাকে। এই ডায়েরিতে সে লিখল, আলেকজান্ডার বেলায়েবের একটি উপন্যাসের নাম উভচর মানুষ। আমি যে কয়টি ভালো উপন্যাস পড়েছি এটা তার একটা। বইটা কিছুদিন আগেও আমার কাছে ছিল, এখন হারিয়ে গেছে। বইটির নায়ক উভচর মানুষ। সে স্থলেও থাকতে পারে, আবার পানিতেও থাকতে পারে। প্রথমবার বইটি পড়ে বইয়ের নায়কের দুঃখে খুব কেঁদেছিলাম। আল্লাহর কাছে দোয়া করেছিলাম যেন আল্লাহ আমাকে উভচর মানুষ বানিয়ে দেন। খুবই মজার ব্যাপার, আমাদের বাড়িতে এখন একজন উভচর মানুষ বাস করে। এই মানুষটার নাম খলিলুল্লাহ। সে ঘন্টার পর ঘন্টা পানিতে থাকতে পারে। মানুষটার সম্পর্কে আমরা কেউ কিছু জানি না, তবে খুব শিগগিরই আমি জেনে ফেলব। আমি 20টি প্রশ্ন তার জন্য তৈরি করছি। প্রশ্নগুলি তৈরি হয়ে গেলেই আমি তাকে প্রশ্ন করব এবং উত্তরগুলিও লিখে ফেলব। লোকটি যদি সত্যি উভচর হয় তাহলে সমস্ত পৃথিবী জুড়ে হইচই পড়ে যাবে। তবে আমার বাবার ধারণা লোকটা কোনো একটা কৌশল করে পানির নিচে থাকে। জাদুর কৌশলের মতো নতুন কৌশল। বাবার ধারণাও ঠিক হতে পারে। বাবা খুবই বুদ্ধিমান একজন মানুষ। হাবিবুর রহমান সাহেব চিঠির জবাব পাঠিয়েছেন। তিনি লিখেছেন, জনাব মাহতাবউদ্দিন চৌধুরী, আসসালাম। লোক মারফত আপনার পত্র পাইয়াছি। আপনার কুশল জানিয়া অত্যন্ত আনন্দিত হইয়াছি। আমার নিজের শরীর স্বাস্থ্য ভালো যাইতেছে না। বৃদ্ধ বয়সের নানান আদি ব্যাধিতে আক্রান্ত। কিছুদিন যাবৎ প্রস্রাবের সমস্যা হইতেছে। প্রস্রাবের সময় খুব জ্বালাপোড়া করে। স্থানীয় ডাক্তার চিকিৎসা করিতেছেন, তেমন ফল পাইতেছি না। তিনি ঢাকায় বড় ডাক্তার দেখাইবার জন্য পরামর্শ দিতেছেন। ঢাকায় আমার চেনা জানা কম। এখন আপনি একমাত্র ভরসা। আপনার মতো মানুষের সহায়তা পাইলে আমার মতো নাদানের জন্য অত্যন্ত উপকার হয়। হোটেলে থাকিয়া চিকিৎসার ব্যয় সংকুলান আমার জন্য অসম্ভব ব্যাপার। বিষয়টি আপনার গোচরে আনিলাম। এখন আপনার মর্জি। খলিলুল্লাহর বিষয়ে আসি। আপনি লিখিয়াছেন, নষ্ট কল ফইর করিতে পারি। এই বাক্যটির অর্থ আপনি উদ্ধার করিতে পারিতেছেন না। ফইর নেত্রকোনার আঞ্চলিক শব্দ। এর অর্থ ঠিক করা। খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করিতে পারে, যদিও কলকব্জার বিষয়ে
সে কিছুই জানে না। ট্রানজিস্টার রেডিওর সমস্যা সে ধরিতে পারে এবং সঙ্গে সঙ্গে ঠিক করিতে পারে। আমার বাসায় একটি 14 ইঞ্চি টিভি দীর্ঘদিন অকেজো পড়িয়াছিল। নেত্রকোনা শহরে রেডিও টিভি সারাইয়ের দোকানে পাঠাইয়াও ফয়দা হয় নাই। সেই টিভিও খলিলুল্লাহ ঠিক করিয়া দিয়াছে। এই কাজটি সে কিভাবে করে তা এক বিরাট রহস্য। আল্লাহ পাকের জগৎ রহস্যময়। তিনি এক একজন মানুষকে এক এক ক্ষমতা দিয়া পাঠাইয়াছেন। খলিলুল্লাহ যন্ত্রপাতি ঠিক করিবার এই আশ্চর্য ক্ষমতা আপনি নিজে পরীক্ষা করিলে খুবই মজা পাইবেন। খলিলুল্লাহ বিষয়ে এর চেয়ে বেশি কিছু আমি জানি না। অবশ্য সেইভাবে খোঁজ খবরও নেই নাই। যদি বলেন অনুসন্ধান করিব, অনুসন্ধানে ফল হইবে কিনা জানি না। বলিতে ভুলিয়া গিয়াছি, স্কুলের পুকুরে দীর্ঘ সময় পানিতে ডুবিয়া থাকিবার খেলা দেখাইয়াও সে অনেকের প্রশংসা করাইয়াছে। পত্র এখানে শেষ করিতেছি। আপনি আমার জন্য দোয়া করিবেন। দয়াময়ের নিকট আপনার সর্বাঙ্গীন কৌশল কামনা করি। আরজ গুজার হাবিবুর রহমান, বিএ বিটি, অবসরপ্রাপ্ত হেডমাস্টার, নীলগঞ্জ হাই স্কুল। পুনশ্চ আমার বড় বৌমা মোহাম্মদ দিলশাদ খানম খলিলুল্লাহ সম্পর্কে কিছু তথ্য জানে। সে তার শাশুড়ি আম্মাকে বলিয়াছে যে খলিলুল্লাহ সম্পর্কে সে খুব আশ্চর্যজনক কিছু কথা জানে। সেসব কথা প্রকাশ করা সমীচীন নহে। বড় বৌমা সন্তান সম্ভবা, এখন বাপের বাড়িতে আছে। আপনি আগ্রহী হইলে বড় বৌমার নিকট হইতে তথ্য সংগ্রহ করিয়া আপনাকে পাঠাইতে পারি। টুনটুনি 10টি প্রশ্ন এবং তার উত্তর জোগাড় করেছে। কিছু কিছু উত্তরের সঙ্গে তার মন্তব্যও আছে। টুনটুনির প্রশ্নোত্তর পর্ব এই রকম। প্রথম প্রশ্ন, আপনার নাম কি? উত্তর, আমার নাম খলিলুল্লাহ। লোকে আমারে ডাকে খলিল, কেউ কেউ ডাকে খল্যা। মন্তব্য, এই প্রশ্নটি করা ঠিক হয়নি, কারণ এই প্রশ্নের উত্তর আমি জানি। শুধু জানি না যে তাকে কেউ কেউ খল্যা ডাকে। খল্যা নিশ্চয়ই অপমানসূচক ডাক। দ্বিতীয় প্রশ্ন, আপনার দেশের বাড়ি অর্থাৎ গ্রামের বাড়ি কোথায়? উত্তর, জানি না তো মা, আমি ছোট থেকে ভাইসা বেড়াইনার দলে। মন্তব্য, লোকটার কথা থেকে মনে হচ্ছে কিছু লোকজন আছে যারা ভেসে বেড়ায়। যাযাবররা ভেসে বেড়ায়। তারা কোথাও বেশি দিন এক জায়গায় থাকতে পারে না। বেদেরাও ভেসে বেড়ায়। আমার নিজেরও মাঝে মাঝে যাযাবর হতে ইচ্ছা করে। তৃতীয় প্রশ্ন, আপনি কি লেখাপড়া জানেন? উত্তর, না। চতুর্থ প্রশ্ন, সরেও সরেয়া ক খ জানেন না? উত্তর, না। মন্তব্য, আমি ঠিক করেছি তাকে লেখাপড়া শেখাবো। আমার ধারণা তিনি খুব অল্প সময়ে লেখাপড়া শিখতে পারবেন। পঞ্চম প্রশ্ন, আপনি পানির নিচে কতক্ষণ থাকতে পারেন? আপনার সর্বোচ্চ রেকর্ড কি? উত্তর, পানির ভিতরে ঢুকলে সময়ের হিসাব থাকে না। যতদিন থাকতে বলেন থাকতে পারবো। মন্তব্য, লোকটা বলে কি, সে কি আসলেই উভচর মানব? আমার খুবই অবাক লাগছে। ষষ্ঠ প্রশ্ন, বেঁচে থাকার জন্য মানুষকে নিঃশ্বাস প্রশ্বাস নিতে হয়। তার অক্সিজেনের প্রয়োজন। আপনি অক্সিজেন কোথায় পান? উত্তর, অক্সিজেন জিনিসটা কি আমি জানি না তো আম্মা। সপ্তম প্রশ্ন, পানিতে আপনি নিঃশ্বাস নেন না? উত্তর, যে না, নিঃশ্বাস বাতাসে নিতে হয়, পানির মধ্যে নিতে হয় না। নাক দিয়ে পানি ঢুকলে মাথার যন্ত্রণা হয়। অষ্টম প্রশ্ন, আপনি যে পানিতে থাকতে পারেন এটা কখন বুঝতে পারলেন? উত্তর, খুবই ছোট সময়ে। পুষ্কুনিত হাত ধুইতে গিয়া পানিত পড়ে গেছিলাম। তারপর দেখি খুবই মজা। সারা দিঘি ঘুরে বেড়াইছি। এইদিকে সবেই ভাবছে আমার মৃত্যু হইছে, পানির জাল ফালাইছে, হি হি হি। নবম প্রশ্ন, আপনি যে দীর্ঘ সময় পানিতে থাকতে পারেন এটা নিয়ে হইচই পড়ে যায়নি? পত্রিকায় লেখালেখি হয়নি? উত্তর, স্কুলের পেছনের পুষ্কুনিতে 2বার খেলা দেখাইছি। মেলা লোকজন হয়েছিল। চেয়ারম্যান সাহেব আমার খেলা দেখা খুশি হয়ে আমারে রূপার মেডেল দিছিল। মেডেল হারাইয়া ফেলছি। দশম প্রশ্ন, এটাকে খেলা বলছেন কেন? উত্তর, আম্মা গো, এটা তো খেলাই। ডুব দিয়ে কে কতক্ষণ পানির নিচে থাকতে পারে এই খেলা সবসময় খেলা হয়। অন্যরা কম পারে, আমি বেশি পারি। টুনটুনি ঠিক করেছে
খলিলুল্লাহকে নিয়ে সে স্ক্রপ বুকের মতো বানাবে। খলিলুল্লাহর সংক্ষিপ্ত জীবন থাকবে, তার ছবি থাকবে, প্রশ্নোত্তর থাকবে, তার ওজন, উচ্চতা, চোখের মনির রং সবই থাকবে। খলিলুল্লাহকে সে কি ডাকবে তা নিয়ে সমস্যায় পড়ে গেছে। আগে ঠিক করেছিল সে খলিল ভাই ডাকবে, কিন্তু খলিলুল্লাহ তাকে আম্মাজি ডাকছে। মা নিশ্চয় তার ছেলেকে ভাই ডাকতে পারে না। মাহতাবউদ্দিন সাহেবের দুটো অফিস, একটা মতিঝিল বাণিজ্যিক এলাকায়, অন্যটা বাদামতলীতে। তিনি সম্প্রতি ইটের ভাটা বসিয়েছেন। ইট বানানোর এই ব্যবসা খুবই লাভজনক বলে কাছাকাছি নতুন অফিস নিয়েছেন। অফিস বুড়িগঙ্গার পাশে। অফিস ঘরটা দোতলা, উঁচু দেয়াল দিয়ে ঘেরা। চারিদিকে প্রচুর লোকজন, ভিড়, হইচইয়ের মধ্যে মাহতাবউদ্দিনের অফিস ঘরটা নির্জন। মাহতাব সাহেব সময় পেলেই এই অফিসে বিশ্রাম নিতে আসেন। তিনি যে ঘরে বসেন সেখান থেকে বুড়িগঙ্গা দেখা যায়। পুরনো দিনের ভারী একটা ইজি চেয়ার জানালার কাছাকাছি রাখা আছে। তিনি ইজি চেয়ারে শুয়ে বুড়িগঙ্গায় নৌকা চলাচল দেখেন। আজও তিনি ইজি চেয়ারে আধশোয়া হয়ে আছেন। তার দৃষ্টি অবশ্য বুড়িগঙ্গার দিকে না, খলিলুল্লাহর দিকে। খলিলুল্লাহকে একটা কাজ দেওয়া হয়েছে, নষ্ট টিভি ঠিক করতে দেয়া হয়েছে। মাহতাবউদ্দিন তাকিয়ে আছেন তীক্ষ্ণ চোখে। খলিলুল্লাহর হাতে যন্ত্রপাতি বলতে একটা বড় স্ক্রু ড্রাইভার। টিভিটা রাখা হয়েছে টেবিলে। সে কাজ করছে দাঁড়িয়ে। অতি দ্রুত সে টিভির যন্ত্রপাতি খুলে ফেলেছে। টেবিল ভর্তি হয়েছে নানা ধরনের স্ক্রুতে। এক এক ধরনের স্ক্রু এক এক জায়গায় রাখা উচিত, তা সে করছে না। সব এক জায়গায় রেখেছে। কোন স্ক্রু কোথায় বসবে এটা সে মনে রাখবে কি করে কে জানে। এটা নিয়ে মাথা ঘামাবার কিছু নেই, এটা তার ব্যাপার। মাহতাব সাহেব বললেন, খলিলুল্লাহ, টিভি কিভাবে কাজ করে তুমি জানো? খলিলুল্লাহ বলল, জানা। একটা যন্ত্র সম্পর্কে তুমি কিছু জানো না, যন্ত্রটা ঠিক করবে কিভাবে? খলিলুল্লাহ জবাব দিল না। টিভিটা ঠিক করতে কতক্ষণ লাগবে? খলিলুল্লাহ বলল, ঠিক হয়ে গেছে। মাহতাব সাহেব বললেন, ঠিক হয়ে গেছে? খলিলুল্লাহ বলল, যে হয়েছে। এখন কানেকশন দিলে টিভি চলবে? যে চলবে। মাহতাব সাহেব সিগারেট ধরাতে ধরাতে বললেন, যদি না চলে আমি কানে ধরে তোমাকে 100 বার উঠবোস করাবো। খলিলুল্লাহ অবাক হয়ে বলল, আমারে কানে ধরে উঠবোস কেন করাইবেন? আমার সময় নষ্ট করেছো এই জন্যে। আমার সময়ের দাম আছে। যাই হোক, টিভির স্ক্রুগুলো লাগাও। এখানে ডিশের লাইন আছে, কানেকশন দাও। তারপর কানে ধরে উঠবোস করার জন্য তৈরি হয়ে যাও। যে আচ্ছা। আমি পুরস্কার যেমন দিতে পারি, শাস্তিও দিতে পারি। যদি দেখি সত্যি সত্যি টিভি ঠিক হয়েছে, তাহলে তোমার জন্য পুরস্কার আছে। স্যার, আমার পুরস্কার লাগবে না। না চাইলেও পুরস্কার দেয়া হবে। শাস্তির ক্ষেত্রেও এটা প্রযোজ্য। শাস্তি না চাইলেও পাবে। টিভির স্ক্রু লাগানো হয়েছে। খলিলুল্লাহ বলল, কাউরে যন্ত্রটা চালু করতে বলেন। মাহতাবউদ্দিন বললেন, কাউকে চালু করতে বলতে হবে কেন? তুমি চালু করো। ইট ইজ ইউর ডিউটি। খলিলুল্লাহ বলল, আমি যন্ত্র চালাইতে পারি না, ফইর করতে পারি। মাহতাবউদ্দিনকে কফির মগ এনে দেওয়া হয়েছে। কফির মগে চুমুক দিতে দিতে তিনি টিভি স্ক্রিনের দিকে তাকিয়ে আছেন। তার বাড়ির কেয়ারটেকার বারে কানেকশন দিচ্ছে। একটু দূরে মেঝেতে গম্ভীর মুখে বসে আছে খলিলুল্লাহ। তার দৃষ্টি টিভি স্ক্রিনের দিকে না, তার দৃষ্টি তার নিজের পায়ের বুড়ো আঙুলের দিকে। সে এখনো তার দু আঙ্গুল নাচাচ্ছে। টিভি পর্দায় সুন্দর ছবি আসছে, শব্দ আসছে। বারেক কৌতূহলী হয়ে টিভি পর্দার দিকে তাকিয়ে আছে। মাহতাবউদ্দিন তাকিয়ে আছেন খলিলুল্লাহর দিকে। যে নষ্ট টিভিটা ঠিক করেছে তার তো অন্তত একবারের জন্য হলেও টিভি সেটের দিকে তাকানোর কথা। সে তাকাচ্ছে না। সে মুগ্ধ হয়ে তার নিজের বুড়ো আঙ্গুলি দেখছে। মাহতাবউদ্দিন বারেকের দিকে তাকিয়ে নিচু গলায় বললেন, বারেক, তুমি খলিলুল্লাহকে বাসায় নিয়ে যাও। দারোয়ানকে বলে দাও সে যেন বাসা থেকে বের হতে না পারে। তাকে ঘরে আটকে রাখো। বারেক হ্যাঁসূচক মাথা নাড়ল। মাহতাব সাহেব আরেকটা সিগারেট ধরাতে ধরাতে বললেন, এই টিভি সেটটা কোনো মেকানিকের কাছে নিয়ে যাও। তাকে বলো এখান থেকে কোনো একটা আইসি খুলে রাখতে, যেন টিভি সেটটা অচল হয়ে যায়। আইসি খুলে রাখার পর সেটা বাসায় নিয়ে যাবে। ঠিক আছে স্যার। কি বলেছি বুঝতে পারছো? পারছি। কি বললাম রিপিট করো। বারেক বলল, খলিলুল্লাহকে বাসায় নিয়ে যাব। দারোয়ানকে বলবো সে যেন বাসা থেকে বের না হতে পারে।
টিভি সেটটা মেকানিকের কাছে নিয়ে যাব। মেকানিককে বলবো একটা আইসি খুলে রাখতে। নষ্ট টিভিটাও বাসায় নিয়ে যাব। ঠিক আছে, খলিলুল্লাহকে আমার কাছে পাঠাও। খলিলুল্লাহ সামনে এসে দাঁড়ালো। মাহতাব সাহেব বললেন, তোমাকে পুরস্কার দেব বলেছিলাম, পুরস্কার দিচ্ছি। বারেক তোমাকে দোকানে নিয়ে যাবে, শার্ট প্যান্ট স্যান্ডেল কিনে দেবে, নাপিতের দোকানে গিয়ে ভালো মতো চুলদারি কাটবে। এই হলো পুরস্কার। বিড়ি সিগারেট খাও? যে না। মাহতাব সাহেব মানিব্যাগ খুলে ৫০০ টাকার একটা নোট বের করতে করতে বললেন, টাকাটা রাখো, তোমার হাত খরচ। যে কদিন তুমি আমার এখানে থাকবে ৫০০ টাকা করে প্রতিদিন পাবে। মাটি কেটে দিনে কত করে পেতে? ৮০ টাকা রোজ। ৮০ টাকা রোজের জায়গায় তুমি পাচ্ছ ৫০০ টাকা রোজ। এটা ভালো না? যে সাভারে আমার একটা বাগান বাড়ি আছে, সেখানে বড় পুকুর আছে। তোমাকে পুকুরে নামাবো, দেখতে চাই তুমি কতক্ষণ পুকুরে ডুবে থাকতে পারো। যে আচ্ছা। চা বিস্কিট কিছু খাবে? যে না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। খলিলুল্লাহ চলে গিয়েছে। মাহতাব সাহেব একটা ইজি চেয়ারে শুয়ে আছেন। অফিসের প্রচুর কাজ জমে আছে, কাজ করতে ইচ্ছে করছে না। মাথার ভেতর খলিলুল্লাহর ব্যাপারটা ঘুরপাক খাচ্ছে। ইলেকট্রনিক্সের কিছুই জানে না একটা লোক ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি ঠিক করে ফেলবে, এটা হতে পারে না। অক্সিজেন মাস্ক ছাড়া একটা মানুষ পানির নিচে শুয়ে থাকবে, এটা হতে পারে না। প্রকৃতি মানুষকে সেভাবে বানায়নি। খলিলুল্লাহ মানুষ না, অন্য কিছু। সেই অন্য কিছুটা কি? মানুষ তার সমাজে মানুষের রূপে অন্য কিছু পছন্দ করে না। এমনকি পাগলদেরকেও তারা চিকিৎসার নাম করে আলাদা সরিয়ে রাখে। খলিলুল্লাহ যদি সেরকম অন্য কিছু হয়, তাকেও আলাদা করে সরিয়ে রাখতে হবে। মানুষের সমাজে তাকে থাকতে দেয়াটা বিরাট বোকামি হবে। এত বড় বোকামি আর যেই করুক, তিনি করতে পারেন না। খলিলুল্লাহর ব্যাপারটা কারো সঙ্গে আলাপ করতে পারলে ভালো হতো। এমন কেউ যে সমস্যার গুরুত্ব বুঝতে পারবে। বেশিরভাগ মানুষ শুরুতেই সমস্যার গুরুত্ব বুঝতে পারে না। যখন বুঝতে পারে, তখন আর সমস্যা হাতের মুঠোয় থাকে না, হাতের মুঠো থেকে বের হয়ে যায়। মাহতাব সাহেব মোবাইল টেলিফোন হাতে নিলেন। জালালের সঙ্গে কথা বলবেন। তার টেলিফোন নাম্বার মনে নেই, তবে জোগাড় করার সমস্যা হবে না। জালাল খা তার কলেজ জীবনের বন্ধু। বই পড়া তার জীবনের একমাত্র ব্রত। তার সকাল শুরু হয় হাতে একটা বই নিয়ে, রাতে যখন ঘুমোতে যায় তখনও হাতে বই থাকে। চাকরি বাকরি নিলে পড়াশোনার সময় কমে যাবে, এই যুক্তিতে সে চাকরিই নিল না। অবশ্য যে পরিমাণ টাকা পয়সা তার বাবা মা তার জন্য রেখে গেছে, তাতে জালাল খার পরের ৩ পুরুষেরও কিছু করতে হবে না। এখানেও শুভঙ্করের ফাঁকি। জালাল বিয়েই করেনি। তার টেলিফোন নম্বর পাওয়া গেল। বেশ কয়েকবার চেষ্টার পর তাকে ধরা গেল। মাহতাব বললেন, জালাল কেমন আছিস? জালাল শুকনো গলায় বলল, ভালো। মাহতাব সাহেব বললেন, কি করছিস? পড়ছি। আপনাকে চিনতে পারছি না, আপনি কে? আগে বল কি পড়ছিস, তারপর বলবো আমি কে। ফাইবার অপটিক্সের উপর একটা পপুলার বই। বইটা কেমন লিখেছে? মোটামুটি, তথ্য কম বর্ণনা বেশি। লেখক খুব সহজ ভাষায় জটিল জিনিস বলতে গিয়ে লেজে গোবরে করে ফেলেছেন। বেশি সহজ হয়ে গেছে। নিউজ পেপারের সায়েন্স আর্টিকেল হয়ে গেছে। হটমোটো কিছু না হলে তোর ভালো লাগে না? তা না, আমি আপনাকে এখনো চিনতে পারছি না, দয়া করে নামটা বলুন। মাহতাব। জালাল খা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, ও আচ্ছা তুই। টুনটুনি কেমন আছে? ও আমাকে একটা জটিল প্রশ্ন করেছিল। আমি তোকে বলেছিলাম বই দেখে প্রশ্নের উত্তর দেব। বাসায় এসে প্রশ্নটা ভুলে গেছি। টুনটুনিকে একটু জিজ্ঞেস করতো প্রশ্নটা কি। তাকে জিজ্ঞেস করতে পারবো না, সে আশেপাশে নেই। আমি অফিস থেকে টেলিফোন করছি। তুই কি আজ সন্ধ্যায় আমার বাসায় আসতে পারবি? কেন? অদ্ভুত এক হিউম্যান স্পেসিমেন দেখবি। সব হিউম্যান স্পেসিমেনই তো অদ্ভুত, এ একটু বেশি অদ্ভুত। সে নষ্ট কলকবজা ফয়র করতে পারে। মানে কি? যে কোনো ইলেকট্রনিক্সের জিনিস ঠিক করতে পারে। সে তাহলে ভালো একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। এতে অদ্ভুতের কি আছে? তার কোনো ডিগ্রি নেই, এটাও কোনো ব্যাপার না। নিজে নিজে পড়াশোনা করে মানুষ অনেক দূর উঠতে পারে। সে পড়াশোনাও জানে না। অনেক ভালো মিস্ত্রি আছে, পড়াশোনা জানে না। জালাল শোন, আমি যার কথা বলছি
সে মাটি কাটা শ্রমিক। তার হাতে যে কোনো জটিল যন্ত্র দিলে সে কিভাবে সেটা ঠিক করে ফেলে। শোনা কথা না, আমার নিজের দেখা। তার কোনো পূর্ব অভিজ্ঞতা নেই। সে কোনো উস্তাদের সঙ্গে কখনো অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেনি। তার সঙ্গে কোনো এমিটার ভোল্টমিটার নেই। সে কাজ করে তার দুটা হাত দিয়ে। তা কি করে হবে? আমিও বলছি তা কি করে হবে, কিন্তু হচ্ছে। সমস্যাটা এখানেই। তোর সামনে আমি পরীক্ষাটা করতে চাই। তোর সামনে আমি তাকে একটা নষ্ট টিভি সারাতে দেব। নষ্ট টিভি সারানোর দরকার কি? আমি এক কাজ করি, বেশ কিছু আইসি নিয়ে আসি। তার মধ্যে একটা আইসির লজিক গেট থাকবে নষ্ট। সে আইসিগুলি হাতে নিয়ে বলুক কোনটা নষ্ট। তুই যেটা ভালো বুঝিস। আমি ঠিক সন্ধেবেলা তোকে নিয়ে যেতে গাড়ি পাঠাবো। গাড়ি পাঠাতে হবে না। অবশ্যই পাঠাতে হবে। গাড়ি না পাঠালে তুই ভুলে যাবি। মাহতাব সাহেব ইজি চেয়ার ছেড়ে টেবিলের কাছে চলে এলেন। হাবিবুর রহমানকে আরেকটা চিঠি পাঠাতে হবে। আজ দিনে দিনে লোক মারফত চিঠি পাঠিয়ে দিতে হবে। যে চিঠি নিয়ে যাবে সেই উত্তর নিয়ে আসবে। দেরি করা যাবে না। মাহতাব সাহেব নিজের ভেতর চাপা অস্থিরতা অনুভব করছেন। মনে হচ্ছে প্রেশার বেড়েছে। ডাক্তার ডেকে প্রেশার মাপানো দরকার। তিনি বেল টিপে ডাক্তার খবর দিতে বললেন। ডাক্তার আস্তে আস্তে দ্রুত চিঠি লিখে ফেললেন। জনাব হাবিবুর রহমান সাহেব, আপনি লিখেছেন আপনার বড় বৌমা হলিউল্লাহ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানে। আমি নিজে আপনার বড় বৌমার সঙ্গে কথা বলতে চাই। আপনি ব্যবস্থা করে দিন। আপনি চিকিৎসার জন্য যে কোনো সময় ঢাকা আসতে পারেন। বাকি ব্যবস্থা আমি করে দেব। বিনীত মাহতাবউদ্দিন চৌধুরী। যা ভেবেছিলেন তাই। প্রেশার বেড়েছে 130-100। ডাক্তার সাহেব বললেন, আপনি কি কোনো কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন? মাহতাব সাহেব বললেন, না। রিল্যাক্সেন ট্যাবলেট খেয়ে রেস্ট নিন। মাহতাব সাহেব বিরক্ত গলায় বললেন, আমি রেস্টেই আছি। টুনটুনি মুগ্ধ গলায় বলল, খলিল ভাই, আমি তো আপনাকে চিনতেই পারিনি। খলিলুল্লাহ টুনটুনিকে আম্মাজি ডাকলেও টুনটুনি ঠিক করেছে তাকে সে খলিল ভাই ডাকবে। খলিলুল্লাহ লজ্জিত গলায় বলল, নাপিতের কাছে গেছিলাম, চুল কাটছি, শেভ হইছি। যে সবুজ শার্টটা পরেছেন সেই শার্টেও আপনাকে দারুণ মানিয়েছে। দেখে মনে হচ্ছে আপনার বয়সও অনেক কমে গেছে। এখন আপনাকে দেখে কেউ বলবে না যে আপনি একজন মাটি কাটক। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে পড়েন। খলিলুল্লাহ মাথা নিচু করে হাসল। টুনটুনি বলল, আপনাকে এখন আর খলিলুল্লাহ নামে মানাচ্ছে না। আপনার জন্য নতুন একটা নাম বের করতে হবে। কি নাম? চিন্তা করছি। সুন্দর কোনো নাম মাথায় আসলেই সেই নাম আপনাকে দিয়ে দেব। ঠিক আছে? ঠিক আছে আম্মাজি। দুইটা নাম এই মুহূর্তে মাথায় এসেছে। দুটা নামের শুরুই অ দিয়ে। একটা হলো অরণ্য, আরেকটা অমিয়। এর মধ্যে আপনার কোনটা পছন্দ? আম্মাজি, আপনার যেটা পছন্দ আমার সেটাই পছন্দ। আমার পছন্দ অরণ্য। এখন থেকে আপনার নাম খলিলুল্লাহ না, এখন থেকে আপনার নাম অরণ্য। জি আচ্ছা। অরণ্য নামের মানে জানেন? যে না। অরণ্য নামের অর্থ হলো বন জঙ্গল, ফস্ট। আর অমিয় নামের অর্থ হলো সুধা। বরিশে অমিয় ধারা, সুধা বর্ষণ হচ্ছে। কি বলছি কিছু বুঝতে পারছেন? যে না। অরণ্য ভাইয়া শুনুন, নাম বদলের সঙ্গে সঙ্গে কথাবার্তা বলার ভঙ্গিও বদলাতে হবে। যার নাম অরণ্য সে নিশ্চয়ই গ্রাম্য ভাষায় কথা বলবে না। এখন থেকে শুদ্ধ শহরের ভাষায় কথা বলবেন। জি আচ্ছা। জি আচ্ছা না, বলুন জি আচ্ছা। আচ্ছা থেকে ই বাদ দিন। খলিলুল্লাহ বলল, জি আচ্ছা। টুনটুনি বলল, ছাদে চলুন, আমি স্ক্রিপ্ট বুক বানাচ্ছি। সেখানে আপনার ছবি থাকবে, আপনার বায়োডাটা থাকবে। আপনার ছবি তুলতে হবে। জি আচ্ছা। টুনটুনি গম্ভীর গলায় বলল, আপনার নাম কি? খলিলুল্লাহ শুদ্ধ বাংলায় বলল, আমার নাম অরণ্য। ছবি তোলার পর কি হবে জানেন? না। লেখাপড়া সেশন। আপনাকে অক্ষর শেখাবো। ঠিক আছে? হুম। দুইটা বা তিনটা অক্ষর মিলেমিশে যখন শব্দ হবে তখন খুব মজা পাবেন। উদাহরণ দিয়ে বোঝাই। একটা অক্ষর লেখা হলো ক, একটা ল। এই দুটো অক্ষর মিলেমিশে হয় কল। খলিলুল্লাহ বলল, কলা কিভাবে হয়? টুনি অবাক হয়ে বলল, বাহ, আপনার তো বুদ্ধি ভালো। আকার বলে আমাদের বাংলা ভাষায় একটা জিনিস আছে।
যে কোনো অক্ষরের সঙ্গে আকার যুক্ত হলে আ এসে লাগে। লর সঙ্গে আকার যুক্ত হলে হয় লা। বলুন দেখি, ক এর সঙ্গে আকার যুক্ত হলে কি হয়? কা। এই তো পেরেছেন। এখন বলুন কলা কিভাবে হবে? ক তার সঙ্গে ল, ল এর সঙ্গে আকার। আপনি খুব দ্রুত লেখাপড়া শিখতে পারবেন। এখন চলুন ফটো সেশন। ফটো সেশন কি? ফটো সেশন হলো ছবি তোলার কর্মকাণ্ড। আমার হাতে যে ক্যামেরাটা দেখছেন, এই ক্যামেরাটা সাধারণ ক্যামেরা না, এর নাম ডিজিটাল ক্যামেরা। আমার একটা মেকিনটস কম্পিউটার আছে। ডিজিটাল ক্যামেরায় আপনার ছবি তুলে কম্পিউটারের মেমোরিতে দিয়ে দেব। দেখতে আপনার খুব মজা লাগবে। আপনি যে সবুজ শার্ট পরে আছেন, ইচ্ছে করলেই আমি ছবিতে সবুজ শার্টের রং বদলে দিতে পারবো। আপনার চোখের কালো মণিগুলি নীল করে ফেলতে পারবো। চোখের মণি নীল করলে কি হয়? আমার কাছে খুব ভালো লাগে। মনে হয় খানিকটা সমুদ্র চোখে চলে এসেছে। আমার মার চোখের মণির রং ছিল হালকা নীল। খলিলুল্লাহ ছবি তোলার জন্য সুইমিং পুলের পাশে চেয়ারে বসেছে। টুনটুনি চোখের সামনে ক্যামেরা ধরেছে। অটো ফোকাস ক্যামেরা। ক্যামেরা নিজেই ফোকাল লেন্থ ঠিক করে জানান দেবে সব ঠিক আছে, শাটারে চাপ দাও। ক্যামেরায় সবুজ বাতি জ্বলেছে। টুনটুনি শাটারে টিপ না দিয়ে বিস্মিত হয়ে বলল, আশ্চর্য তো, আপনার চোখের মণি হালকা নীল। আমি আগে কেন লক্ষ্য করিনি? আমার ধারণা ছিল আপনার চোখের মণি কালো, এখন দেখছি নীল। খলিলুল্লাহ হাসছে। টুনটুনি বিভিন্ন ভঙ্গিমায় খলিলুল্লাহর 10টা ছবি তুলল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা গল্প দ্বিতীয় মানব। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। গল্প পাঠে আমি আদর ছিলাম আপনাদের সঙ্গে। এরকম গল্প আমরা প্রতিনিয়ত আপলোড করে যাচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।